কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে, কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে। কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে। তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে তারই জীবন সবচেয়ে বেশি কষ্টকর। বুকের ভেতর চেপে থাকা সুপ্ত বেদনা যখন উপড়ে বেরিয়ে আসতে চায়, তখন তাকে বাধা দিলে তার পরিণতি কিন্তু ভালো হয় না। ভালোবাসা এমনই একটা মায়া, যে মায়া থেকে মানুষ সহজে বেরোতে পারে না। সেই মায়া হয়তো মানুষকে টেনে নিয়ে যায় মৃত্যুর দিকে। আমাদের আজকের গল্প সুরাজদীপ ভট্টাচার্যের লেখা একাকিত্ব। আজকের গল্প পাঠে লিও। শুরু হচ্ছে আজকের গল্প একাকিত্ব। এক আলোকবর্ষ দূরে হেঁটে চলে গেছি কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে। অভ্যন্তরীণ কষ্টগুলো জাঁকিয়ে ধরেছিল, লুপ্তপ্রায় অনুভূতি গুপ্ত অবস্থায় রয়ে গেল। হেমন্তের রোদ ঝলমলে দুপুরে কবি অতীতচন্দ্রের বাড়ির উঠোনে বসে কথা হচ্ছিল তার দুঃসম্পর্কের ভাইপো প্রকাশের সাথে। তা নতুন কি গল্প লেখা হচ্ছে আপনার? তেমন কিছু নয়, ভাবছি লেখালেখি ছেড়েই দেব। কেন, কিছু হয়েছে? ম্যাগাজিনের লোকজনের সাথে কোনো গন্ডগোল নাকি অন্য কিছু? বলতে পারেন আমাকে? না প্রকাশ, তেমন কিছু নয়। আচ্ছা, তা আপনার বুঝি মনের ব্যাধি হয়েছে, ইংরাজিতে যাকে বলে ডিপ্রেশন? না না, তেমন কিছু হয়নি, কিন্তু অসুখ করেছিল এককালে। অসুখ? কেমন অসুখ? এতদিন তো বলেননি। ভয়ঙ্কর অসুখটা কি? সে বড্ড ভয়ঙ্কর। এখনো আমি আমার নিজের চোখের জল আটকে রাখতে পারি না, এতটাই ভয়ঙ্কর অসুখ। বলুন না কাকাবাবু, আপনার সেই ভয়ঙ্কর অসুখের কথা। আচ্ছা প্রকাশ, তাহলে বলি, শোনো। একটু কেশে গলাটা ঝেড়ে ফেলে কাকাবাবু ভয়ঙ্কর অসুখের কথা শুরু করলেন। আমাদের সেই পুরাতন বাড়ি, মণিভদ্র জেলার অন্তর্গত ছোট্ট একটা গ্রাম সিংহবাড়াতে। আমার বয়স তখন 18 ছুঁই ছুঁই। সবেমাত্র স্কুলের গণ্ডি পার করেছি। কলকাতা কলেজে ভর্তি হব বাংলা সাহিত্যে, ব্যাচেলার্স ডিগ্রি। মন তখন প্রফুল্ল হয়ে উঠেছে, কলকাতা কলেজে ভর্তি হব। আর আমার লেখালেখিও তখন সেভাবে শুরু করা হয়নি। অবশেষে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হই বাংলা সাহিত্যের ছাত্র হিসাবে। আবার কাকাবাবু একটু কেশে উঠলেন। তখনকার দিনে নতুন নতুন লেখকের চল উঠছে। আমি সেই লেখাগুলো ম্যাগাজিনে খুব মন দিয়ে পড়ি, লেখাগুলোর গভীরতা মাপতে শুরু করি। আর যে যে লেখাগুলোর গভীরতা মেপে ফেলি, তখনই মনটা কেমন ব্যাকুল হয়ে ওঠে, আবার ভালোও হয়ে ওঠে মাঝে মধ্যে। এত সুন্দর দুষ্টু মিষ্টি প্রেমের ওই আর কি, তখন তো উঠতি বয়স, যা হয় আর কি। তখন একটু আধটু প্রেম ভালোবাসার গল্প দারুণ মন ছুঁয়ে যেত। কাকাবাবু একটু চুপ করে থাকে, তারপর আবার বলতে শুরু করলেন। বেশ কয়েকদিন কলেজ যাওয়ার পর আমি দেখলাম এক সুদর্শনধারী অপরূপ সুন্দরী নারী। তখন অবশ্য আমার চোখে মাইনাস প্রেমের চশমা। প্রথম দেখাতে কেমন অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়। সেই প্রথম চোখে চোখ রাখার অনুভূতি আমি এখনো ভুলতে পারিনি। তার কালো হরিণ চোখ আমাকে যেন প্রত্যেকবার আকৃষ্ট করে। তার চোখের কাজল একটু এলোমেলো থাকলেও তাতে কি অপরূপ লাগতো সে হয়তো নিজেও বুঝতে পারতো না। তার লম্বা কালো কেশখানি হাওয়ায় যেন আন্দোলন করে উঠত। চোখের সামনে দিয়ে চুলগুলো যখন এলোমেলোভাবে পড়তো, মুখের উপরে
তখন মনে হতো কি অপরূপ দেবীতুল্য ভগবানের অপরূপ নিদর্শন পাঠিয়ে দিয়েছে ধরাধামে। তখনকার সময়ে লিপস্টিক বা ঠোঁটের রং লাগানোর তেমনভাবে কোনো প্রচলন ছিল না। তার নাম ছিল সুরবালা উপাধ্যায়। তার নামের মধ্যেই কেন এক অদ্ভুত প্রেম লুকিয়ে আছে, ঠিক যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক রাত্রি গল্পের সেই মেয়েটি। কয়েক মাস যাওয়ার পর মনে সাহস জুগিয়ে তার সামনে দাঁড়িয়েছিলাম আর বলেছিলাম, আমার নাম অতীত চন্দ্র। সুরবালা আমাকে উপেক্ষা করে চলে যায়। তারই উপেক্ষায় যেন আমার ভালোবাসার এক পশরা গায়ে মেখে ফেলল। তারপর কলেজে আর চোখে তাকানো, আমিও তাকিয়ে থাকতাম তার দিকে। কলেজ ছুটি হয়েছে, হঠাৎ করে কালো মেঘ গর্জন করে এসে বৃষ্টি নামিয়ে দিল। আমরা সবাই কলেজের গেটে দাঁড়িয়েছিলাম। বৃষ্টি কমতে কমতে প্রায় ৪৫ মিনিট হয়ে গেল। সেই ক্ষণকালের একটু একটু প্রেম বৃষ্টির কণার সাথে রবীন্দ্রসঙ্গীত মনে করিয়ে দিল। কাকাবাবু কেমন যেন হয়ে গেলেন। হঠাৎ কাকাবাবুর চোখের কোণে জল। চশমাটা সরিয়ে চোখটা মুছে নিলেন, ফের আবার বলতে শুরু করলেন। প্রথম বর্ষে বেশি কথা হয়নি তার সাথে আমার, কিন্তু তারপর থেকে চোখে চোখ একটু বেশি হতে লাগলো জানো। দ্বিতীয় বর্ষ আসতেই পড়াশোনাতে একটু চাপ বাড়লো। দুজনের থেকে একটু এগিয়ে যেতে শুরু করলাম। কখন যে সে আমাকে এসে কিছু কথা বলেছিল আমার সে কথা মনেই নেই, এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। সেসব কথা থাক। ওই যে কথায় আছে না, সময় থাকতে সময়ের দাম দিতে জানে না, আমার সাথেও ঠিক তেমনিই হয়েছিল তখন। সেই সুরবালা একটু একটু করে আমার ভালোবাসায় পড়েছিল, আর বুঝতে না পারা আমি এক ক্লান্ত পথিক, পথ এড়িয়ে অন্য পথে পথ হারিয়ে ফেলেছিলাম। তখন একটু একটু কবিতা লিখতে শুরু করেছি। দ্বিতীয় বর্ষের মাঝে মাঝেতে এসে সুরবালাকে বললাম, তোমার চোখ দুটো ভারী লাগে আমার, তোমার জীবনের ছন্দে ছন্দ মেলাতে চাই। তোমার রূপকথার দেশে রাজপুত তো নাই বা হলাম, খড়কুটো নিয়ে ঘর বানাতে পারি, কুড়ে ঘর মাত্র। সুরবালায় একটু স্বপ্নাচ্ছন্ন হয়ে পড়েছিল। সে হয়তো মনে মনে ভেবেছিল আজ সূর্য পশ্চিম দিকেই উঠেছে। সুরবালা হেসে উঠল আর বলল, রাবীন্দ্রিক প্রেম বেশ জমেছে আপনার মুখে, বেশ মানিয়েছে। ঠিক তারপর থেকেই সুরবালার আকর্ষণ যেন আরো বৃদ্ধি পেতে থাকে। প্রেম যেন তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে দুজনের কাছে। সুরবালা এক বিকেলে পুরাতন লাইব্রেরি থেকে একটা বই নিয়ে ফিরছিল, তখনই দেখা হয় আমার সাথে। আমি ছন্দ কাটতে শুরু করলাম। এই পথেই যেন পথ হারায়, আমরা দুজনে হারিয়ে যাই দিগন্ত অন্ত মিলে। কিন্তু বিদ্বেষীপূর্ণ মন ভাবে এখন বসন্ত ফিরে আসে না, এখন শুধু বিচ্ছেদের সুর ভাসতে থাকে। তেমন কিছু না হলেও এখন বসন্তের কোকিল বিচ্ছেদের বীজ বুনতে বুনতে গান বাঁধতে পারে না। সুরবালা বলল, কবি মশাই অনেক বেঁধেছেন ছন্দ, অনেক বলেছেন কথা, এইবারে গুটি গুটি পায় হেঁটে চলা। তারপর সাধারণত আমাদের জীবন আস্তে আস্তে চলতে থাকে, বছর কেটে যায়। না বলা কথাগুলো এখন বাস্তবতায় বিলীনের মাঝে লুকানো কোনো পরিতৃপ্ত মাত্র। হাজারো বাস্তবতার বেড়াজালে সমাপ্তহীন পবিত্র প্রেম হারিয়ে যেতে শুরু করলো। তেমনি কিছুদিন পর সুরবালার এক চিঠি পেলাম। তাতে বলা হয়েছে দেখা করবার কথা কোনো এক পরন্ত বিকালে। আমি চিঠি পাওয়া মাত্রই তাকে চিঠি লিখে দিলাম, আমি প্রস্তুত দেখা করবার জন্য।
ঠিক বিকেলে। সেই সময় উপস্থিত হলো। কিছুক্ষণ দুজনেই চুপ রয়েছিলাম। তারপর সুরবালা বলতে শুরু করলো। দিগন্তের দিকটা কেমন লাল আভা হয়ে যাচ্ছে, যেন সন্ধ্যা নামার আগের মুহূর্তকে সুবাসিত করছে। যেমন করে প্রত্যেক কটা দিন হারিয়ে যায় সন্ধ্যের নির্জনতায়, তেমন করেই হাজারো মানুষ বিলুপ্তির পথে গুপ্ত অবস্থায় রয়ে যায়। আমার প্রতি তোমার অনুভূতিগুলো একটু একটু করে বৃদ্ধি পেয়েছে সেই কলেজ জীবনের প্রথম বর্ষ থেকে। তোমাকে বলতে না পারা আমার সব অনুভূতিগুলো আজ খুব ব্যাকুল হয়ে উঠেছিল, তাই তোমাকে এখানে ডেকে পাঠানো। আজ কিছু কথা বলবো, তুমি শুনবে? জানো, সেই দিনের মতন কলকাতা শহরের আর কোনো বিকেল ফিরে আসেনি, বা বলতে পারো সেই দিনের বিকেলে একটু আলাদাই আবেগপ্রবণ অনুভূতিগুলো আকাশে বাতাসে গন্ধে কলরব করছিল। চারিদিক নিস্তব্ধ, গাড়ি চলাচলের কোনো রকম আওয়াজ নেই। সূর্য পশ্চিমে হেলে যাচ্ছে, ক্রমশ একটু একটু করে বাতাস বইছে গঙ্গার পাড় দিয়ে। তার চুলগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছিল সেই বাতাসে। পাখিগুলো বাড়ি ফিরে যাচ্ছে একটু শোরগোল করতে করতে। হঠাৎ করে কেমন সন্ধে নেমে আসলো। নিস্তব্ধ নিঝুম দুই নরনারী দুই চোখে তাকিয়ে বসে রইল গঙ্গার পাড়ে। প্রকৃতির এমন সুদর্শন রূপ হয়তো আগে কখনো দেখেনি কলকাতা শহরের নবপ্রেমিক। তারপর সুরবালা বলল, তোমার চোখে হারিয়ে যাওয়া আমার আদিম ভালোবাসা। তোমার কণ্ঠস্বরে এক পাহাড়ি নদীর উদ্যমতা। তোমার সাথে আয়ুষ্কালে করতে চাই গল্প। তুমি আমার হাতটা ধরো। আমি কিছুক্ষণ নিস্তব্ধ নিরাকার নিরেটের মতন হয়ে গিয়েছিলাম সেই শব্দগুলোর কাছে। ঐকান্তিকতা বিচ্ছেদের মধ্যে পার্থক্য আমি সেই দিনই বুঝেছিলাম। সেই দিনকে বিচ্ছেদের ঝড় আমার ঘরটাকে এলোমেলো করে দূর দিগন্তে পাঠিয়ে দিয়েছিল। তুমি জানো, কিছুক্ষণ দুজনেই চুপ, প্রকৃতির সাথে তাল মিলিয়ে চোখের ধারা বেয়ে পড়ছে। তারপর আলতো করে সুরবালা এগিয়ে এলো আমার দিকে। আমরা দুজন যেন একে অপরের সাথে মিলিয়ে গেলাম। তারপর থেকেই চিঠি লেখালেখি শুরু, প্রেম ভালোবাসাও শুরু। আবার বলতে পারো শুরু নয়, শেষ। কলেজের ব্যাচেলর ডিগ্রি অর্জন করে বিদেশে পড়তে যাচ্ছি উচ্চশিক্ষার জন্য। তখন বয়সটা 22 ছুঁই ছুঁই। বিলেতে পালিয়ে গেলাম ভালোবাসার থেকে, সবার থেকে, সুরবালার থেকে। আমার এক নতুন জীবন শুরু হলো বিলেতে গিয়ে। এবার কাকাবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, প্রকাশের চারপাশে পায়চারি করতে লাগলেন। আর খুসখুসে কাশির সাথে সত্যিই কাকাবাবুর ভাব হয়েছে। কাকাবাবুর বয়স এখন প্রায় 65। গল্প অনেক পুরানো, শুনেই বুঝতে পেরেছি কাকাবাবুর যৌবনের গল্প। কাকাবাবু 5 বছর হলো রিটায়ার করেছেন। বিদ্যাসাগর ইউনিভার্সিটির বাংলা সাহিত্য বিভাগের প্রফেসর ছিলেন। খুব নিষ্ঠাবানের সাথে প্রফেসরি করেছেন আর অজস্র লেখা লিখেছেন। কাকাবাবু আবার গল্প বলতে শুরু করলেন। বিলেতের পড়া শেষ করে দেশে ফিরেছি। অনেক দিন হয়ে গেছে সুরবালাকে দেখিনি, তার সাথে যোগাযোগ নেই। প্রায় 5 বছর হয়ে গেল। তাকে দেখতে হয়তো অনেক সুন্দর হয়ে গেছে। অনেক বছর পর দেখব তো। সুরবালার বাড়ির সামনে এসে কেমন একটা তামাটে বর্ণের প্রকৃতির পোড়া পোড়া গন্ধ, মনের পোড়া নাকি শরীর ভাঙনের পোড়া ঠিক বুঝতে পারলাম না। সুরবালার মায়ের কাছে তার কথা জিজ্ঞাসা করলাম, কিন্তু সুরবালার মা কাঁদো কাঁদো স্বরে বলল, ও নেই এই বাড়িতে।
হারিয়ে গেছে প্রাচীন সভ্যতার অজানা না ফেরার দেশে। আমি স্তম্ভিত হয়ে গেলাম কিছুক্ষণ। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এসেছিল। আমি বললাম, কি হয়েছিল? সুরবালার মা বলতে শুরু করলো। বছর দুয়েক হলো ও আর আমাদের মধ্যে নেই। 3 বছর আগে ওর বিয়ে দিয়ে শ্বশুর ঘরে পাঠিয়ে দিই। তখন তো বুঝতে পারিনি বিয়েটাই কাল হয়ে দাঁড়াবে আমার মেয়েটার জীবনে। গুপ্ত আভ্যন্তরীণ হাজারো কষ্ট আমরা বুঝতে পারিনি। মেয়েটাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি আমরা। ওর মনটা ব্যাকুল হয়ে উঠত মাঝে মাঝে। আমাদের কোনোদিনই একবারটিও বলেনি। মনের অসুখ ভয়ঙ্কর, আস্তে আস্তে তীব্র আকার ধারণ করতে থাকে। দেবর্ষী চক্রবর্তীর সাথে বিবাহ স্থির হয় 19শে মাঘ। যথারীতি বিবাহের সকল প্রক্রিয়া সম্পূর্ণ হলো। মেয়েকে বিদায় দিলাম বাড়ি থেকে। সেই শ্বশুর বাড়িতে গিয়ে উঠল। প্রথম কয়েক মাস বেশ ভালোই ছিল। তারপর থেকে মনের অসুখ আরো তীব্রতর হয়ে উঠতে থাকলো। রবীন্দ্রসঙ্গীত গাইতো আপন মনে, তানপুরা হাতে নিয়ে। বিরহের গান গাইতো আপন মনে। যেন একটা মোহ বা ঘোরে আটকে থাকতে হচ্ছে সারাক্ষণ। যতদিন যায় আমরা বুঝতে পারি না মনের অসুখ বলেও কোনো একটা বস্তু চিকিৎসাধীন করা যায়। আমাদের বুঝতে বড্ড দেরি হয়ে গেছে। আস্তে আস্তে মেয়েটা আপন মনে হারিয়ে যেতে থাকে অবসাদের দুনিয়ায়। শেষ দেখেছিলাম তাকে 8 পৌরে শাড়ি, মাথায় টকটকে লাল সিঁদুর, বড় লাল টিপ। কি অপরূপ আমার মেয়েটাকে লাগছিল। হাজারো গাংচিল উড়ে গেল, কিন্তু শঙ্খচির আর ফিরে এলো না। পৃথিবীর সব মানুষেরই ব্যক্তিগত কিছু ব্যথা থাকে। সুরবালা আমাকে কয়েকবার বলেছিল, মা, মনের ব্যথা আমাকে জাগিয়ে ধরেছে, একাকিত্বের চাদরে জড়িয়ে ফেলেছে ক্রমশ। আমি আমি হারিয়ে যাচ্ছি কালো অন্ধকারের ভিড়ে। সুরবালার মা ক্রমশ কান্নায় ফেটে পড়ল আমার সামনে। আমার চোখগুলো ছলছল করে উঠল। আমি জিজ্ঞাসা করলাম, মৃত্যুর কারণ কি শুধু অবসাদ? নিজেকে সামলে নিয়ে সুরবালার মা বলতে শুরু করলো, এক রাতে তীব্র বৃষ্টি ঝরা শুরু হলো। পোড়া মনের ব্যথা তীব্রতর হয়ে উঠল উন্মাদের মতো। কেমন করতে লাগলো, শুধু আনমনে রবীন্দ্রসঙ্গীত গাইতে লাগলো নদীর তটে বৃষ্টিতে ভিজতে ভিজতে। বাড়ি থেকে হঠাৎ পালিয়ে গেল সেই অফুরন্ত দিগন্তে। তার স্বামী তাকে সেই রাতে বাড়ি ফিরে আনেনি। সকালবেলা সুরবালা নিজেই বাড়ি চলে গিয়েছিল শান্ত মনে। তাকে কত কথা শুনতে হলো, এইসব আমাকে এসে সুরবালা বলেছিল। তারপর আমার কাছে কয়েকদিন রেখে দিয়েছিলাম মেয়েটাকে। যথারীতি আবার মন খারাপের ব্যথায় আরও ভুগতে থাকে মেয়েটা। যখন চরম সীমা পার করে, একটি আত্মহত্যার চিঠি লেখে। সেই চিঠির অনেকটা দীর্ঘায়িত। মন খারাপের অবসাদ আমার মনের অবসাদ বলে চিৎকার করেছিল আত্মহত্যার রাতে। চিঠির লাইন কিছু মনে আছে আমার। সে লিখছে, আমার যাবার বেলা উপস্থিত হয়েছে। কে যেন ডাকে। দানবীয় বিভৎস কাল আত্মারা, শুনতে পাই আমি তাদের ডাক। উদ্ভ্রান্ত নীল দিগন্তে আমি হারিয়ে যেতে চলেছি। আকাশের মতো নীলাভ আভায়
আমাকে মিলিয়ে দাও। প্রাচীন বেদনা নিয়ে আমি চললাম নতুন শহরে। জীবনের আলো নিভে যাচ্ছে, শুধু একজনের জল ছবি চোখের পাতায় ভেসে উঠছে। রসহীন জীবনে বেঁচে থাকার উপায় খুঁজে পাই না। ক্রমশ ক্রমশ বাড়ছে আমার মৃত্যুর ডাক, জোরালো হচ্ছে যেন, আরো তীব্রতর হচ্ছে কালো অন্ধকার। অবহেলায় তো মৃত্যুর কারণ হয়। অবহেলা যে এক মানুষের শিরোনামহীন আত্মহত্যা। কদিন ধরে আমার ভাবনায় মৃত্যু চিন্তা বেশ ঘুরপাক খাচ্ছে। পথে ঘাটে, নদীতে, সমুদ্রে, আকাশে না বাড়িতে, কোথায় থেমে যাব? পড়ে থাকবে আমার প্রাণহীন এই দেহটা। ভাবতে থাকি কোনটা হবে আমার পবিত্র রুর এক্সিট পয়েন্ট। শেষবারের মতন যখন সে শ্বাস নেবে আর তারপর চলে যাবে, আমার এই দেহটাকে রেখে যাবে এই আশ্চর্য সুন্দর মায়া ভরা পৃথিবীতে। কিভাবে মৃত্যুটা ঘটতে পারে এটা নিয়ে আমি বেশ খানিকটা চিন্তিত। শেষ সময়টা বাড়িতে একটা দুটো কথা বলা বা হাসি মুখে থাকা হবে কিনা বুঝতে পারছি না। ঘটনাটা কিভাবে ঘটবে, স্বাভাবিকভাবে না দুর্ঘটনায়? এই প্রশ্নটা নিয়ে আমার মনের মধ্যে নাড়াচাড়া করছিলাম। আকাশে ঝম 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 ঝম, খুব ভোরের আঙিনায় হাঁটু পানি, চোখ খরার জমি সব পানি নামিয়ে নিয়েছে। আমার পানিতে আমি ডুবি আর ভাসি। খুব ভোরে সূর্য ওঠেনি, হৃদয়ে উঠেছিল ঘূর্ণিঝড়। আমার কবর কোথায় হবে জিজ্ঞাসা করেছিল। আমার মৃত্যুর পর আমাকে আগুনে দহন করো না, আগুনে আগুনে বড্ড ভয়। চললাম। কান্নায় ভেঙে পড়লেন সুরবালার মা। আমি নিরেট বস্তুর মতো হয়ে গেছিলাম। তারপর সব থমথমে পরিস্থিতি বিরাজ করল। কয়েক মিনিট কাটার পর আমি একটু স্বাভাবিক হয়ে জিজ্ঞাসা করলাম, কিভাবে আত্মহত্যা মানে? বলে কয়েকবার ঢোক গিললাম। মেডিয়ান কিউবিটাল ভেইন কেটেছিল হাতের। কাঁদতে কাঁদতে সুরবালার মা ঘরে চলে গেল। চৌঘাটের দরজা দেওয়ার আওয়াজ শুনতে পেলাম আমি বেরিয়ে পড়লাম বাড়ির পথে। পথে যেতে যেতে হাজারো বিভ্রান্তির মতন প্রশ্ন মাথাচাড়া দিতে লাগলো। ভাবলাম তার কবরের কাছ থেকে একবার ঘুরে যাব, তার সাথে দেখা হয়ে যাবে। কিন্তু ভাবনা ভাবনা হয়েই থেকে গেল। আমি বাড়ির পথে হাঁটলাম। তারপর অনেক দিন কেটে গেল। একাকিত্ব গ্রাস করলো আমায়। কিন্তু মনের বেদনা, মন খারাপ, এই ঝুঁকি আমি ঠিক সামলে উঠতে পারছিলাম না কোনো মতেই। তাই নতুন উপন্যাস লিখতে শুরু করেছিলাম। নাম দিয়েছিলাম সুরবালা। উপন্যাসটা লিখতে লিখতে প্রায় 1.5 মাস কেটে গেল। কিছুদিন পর আমি নতুন একটা চাকরি পেলাম। বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিযুক্ত হলাম। মনের মধ্যে উথাল পাথাল ব্যাকুলতা আমাকে ক্রমশ অস্ত যাওয়ার আগে সূর্যের মতো করে দিচ্ছিল। আষাঢ়ের স্যাঁতস্যাঁতে দুপুরে, কাঁধে ঝোলা, পরনে পাঞ্জাবি, হাতে উপন্যাসটি নিয়ে তার কবরস্থানের দিকে হেঁটে গেছিলাম।
উদ্দেশ্য ছিল এতদিন তো কিছু করতে পারেনি, উপন্যাসটি তার কবরের ওখানে দিয়ে আসব। আমার লেখাগুলো তার মন ছুঁয়ে যায় কিনা। ও যখন ছিল, আমার লেখাগুলো মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে পড়তো আমার ডায়েরি থেকে। সেই সব কথা পুরনো দিনের মনে পড়ে গেল। অবশেষে তাই কবরস্থানেই এসে পৌঁছালাম। নামটা দেখে আমি আঁতকে উঠলাম। দেখছি সুরবালা চক্রবর্তী উপাধ্যায়, রূপালী ফলকে লেখা রয়েছে। তার কবরের পাশেই হঠাৎ করে ভারসাম্য শূন্য হয়ে আমি পড়ে গিয়েছিলাম। তারপর উঠে আমার উপন্যাসের কিছু লাইন তাকে শোনাবার জন্য বলতে শুরু করলাম। তারপর কবরস্থানের বুকে আমার উপন্যাসটি দিয়ে সহস্র কোটি অশ্রুকণা তার বুকটাকে ভিজিয়ে দিয়েছিল সেই মুহূর্তে। হুড়মুড়িয়ে বৃষ্টি নামল, আমাকে পুরো ভিজিয়ে দিল। আমার উপন্যাসের প্রত্যেকটি পাতা, গালির দাগ, কলমের আঁচড় সব যেন তার সাথে মিলিয়ে যাচ্ছে। কিছুক্ষণ বসে রইলাম আষাঢ়ের শরীর ভেজা মাটির গন্ধে, আর গুনগুনিয়ে গান গাইছিলাম। তবু মুখ সদা মনে জাগিতেছে সঙ্গোপনে, তিলেকো অন্তর হলে নাহেরে কুল কিনারা, তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গোপনে, তিলেকো অন্তর হলে নাহেরে কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এরিদি, অমনি ও মুখ হেরি সরমেশে হয় সারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। বৃষ্টির সাথে সাথে আমার চোখের জল আরও তীব্রতর হচ্ছিল। কাক ভেজা হয়ে বাড়ি ফিরেছিলাম সন্ধেবেলায়। প্রকাশ, ও প্রকাশ, জোরে ডাকলাম। প্রকাশ কেমন যেন ভিমড়ে উঠে আমার ডাকে সাড়া দিল আর বলল, হ্যাঁ কাকাবাবু। রীতিমতো এসে ভেঙে পড়ল আর বলল, কাকাবাবু, আমার মনটা খুব আকুল হয়ে উঠেছে। তারপর প্রকাশ কাঁদতে শুরু করলো। কাকাবাবু অনেক কষ্টে প্রকাশকে সামাল দিলেন। কাকাবাবু বললেন, এই দেখো দেখি, সূর্য পশ্চিম দিকে অনেকটা হেলে পড়েছে। দাঁড়াও প্রকাশ, চায়ের ব্যবস্থা করি। আপনারা শুনছিলেন আজকের গল্প সুরজদীপ ভট্টাচার্যের লেখা একাকিত্ব। আজকের গল্প পাঠে লিও। অতীতচন্দ্রের ভূমিকায় শুভ্রনীল, সুরবালার ভূমিকায় নবনীতা, সুরবালার মার ভূমিকায় শ্রেয়া, প্রকাশের ভূমিকায় অভিরূপ,
এছাড়াও আর্ট, পোস্টার ডিজাইন, সাউন্ড এডিটিং, সমগ্র পরিচালনা এবং গল্পের সূত্রধার আমি সৌম্যজিৎ। প্রতি সপ্তাহের মতো আগামী সপ্তাহেও আপনাদের উদ্দেশ্যে একটি নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ শুনতে থাকুন আমাদের বাকি গল্পগুলো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।